এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, এখানে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ, ঠিক আছে। আসলে স্টার্ট করি। কেমিক্যাল চেঞ্জের যে টপিকটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রি, সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। আসো, প্রথম টপিকের নাম কি? প্রথম টপিকের নাম হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। প্রথম টপিকের নাম হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি কি জিনিস? গ্রিন কেমিস্ট্রি কি জিনিস? তো গ্রিন কেমিস্ট্রির ডেফিনেশন কিন্তু এই নাম্বারে একবার চলে আসছে। গ্রিন কেমিস্ট্রি ডেফিনেশন এই নাম্বারে চলে আসছে। এরপরে হোয়াট ডু ইউ মিন বাই গ্রিন কেমিস্ট্রি, এটা কিন্তু একবার বি নাম্বারে চলে আসছে। তো গ্রিন কেমিস্ট্রির ব্যাখ্যাটাও ভালো করে বুঝতে হবে, গ্রিন কেমিস্ট্রির ডেফিনেশনটাও ভালো করে বুঝতে হবে। গ্রিন কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ। গ্রিন কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ যার লক্ষ্য হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কেমিক্যাল প্রসেস তৈরি করা, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কেমিক্যাল প্রসেস ডিজাইন করা, অথবা কেমিক্যাল প্রসেসদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা। এটা বললে আরো বেটার হয় দ্যাট গ্রিন কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ যেটার এইম হচ্ছে কেমিক্যাল প্রসেস গুলোকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা, ঠিক আছে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। ওকে, আশা করি বুঝছো গ্রিন কেমিস্ট্রি কি জিনিস। তো গ্রিন কেমিস্ট্রির আমাদের 12টা প্রিন্সিপাল আছে। গ্রিন কেমিস্ট্রি কয়টা প্রিন্সিপাল আছে? 12টা প্রিন্সিপাল আছে। হ্যাঁ, 12টা প্রিন্সিপাল আছে। এই 12টা প্রিন্সিপাল ফলো করার মাধ্যমেই আমাদের কেমিক্যাল প্রসেস গুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়। এই 12টা প্রিন্সিপাল গুলো তুমি বই থেকে একটা একটা করে নোট করে ফেলবা, আর বই থেকে এগুলো সবগুলাকে ট্রাই করবে একটু মুখস্থ করার। কেন? কারণ আমাদের যখন অ্যাডমিশন পরীক্ষা হবে তখন অ্যাডমিশন পরীক্ষায় এমসিকিউ কিন্তু ভালোই আসে, এমসিকিউ কিন্তু ভালোই আসে 12টা প্রিন্সিপাল থেকে। আশা করি বুঝছো। হ্যাঁ, আর 12টা প্রিন্সিপাল গুলো লিখার সময় আর মনে রাখার সময় একটা জিনিস মাথায় রাখবা, 12টা প্রিন্সিপালের ব্যাখ্যা মনে রাখতে হবে না, 12টা প্রিন্সিপালের জাস্ট নামগুলো মনে রাখতে হবে, জাস্ট হেডিংটা মনে রাখতে হবে, ঠিক আছে, জাস্ট হেডিংটা মনে রাখতে হবে। যেমন ধরো 12টা প্রিন্সিপালের মধ্যে প্রথম প্রিন্সিপালটা হচ্ছে প্রিভেন্ট ওয়েস্ট। তো বইয়ের মধ্যে প্রিভেন্ট ওয়েস্ট লিখে একটা ব্যাখ্যাও দেয়া আছে, ঠিক আছে, একটা বিরাট ব্যাখ্যাও দেয়া আছে। এই ব্যাখ্যা লাগবে না, এই ব্যাখ্যা লাগবে না, শুধুমাত্র আমার এই প্রিভেন্ট ওয়েস্ট এতটুকু মনে রাখতে পারলেই হবে। আশা করি বুঝছো। তো আমাদের এখানে অনেকগুলো এরকম প্রিন্সিপাল থাকবে, মোটমাট 12টা প্রিন্সিপাল থাকবে। 12টা প্রিন্সিপাল আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে। 12টা প্রিন্সিপালের মধ্যে আমি একটা প্রিন্সিপাল পড়াই দিব, সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ অ্যাটম ইকোনমি, 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 ঠিক আছে। আচ্ছা, আসি আমরা অ্যাটম ইকোনমিতে আসি, যে অ্যাটম ইকোনমি কি জিনিস, ঠিক আছে। অ্যাটম ইকোনমি কি জিনিস, অ্যাটম ইকোনমি কি জিনিস, অ্যাটম ইকোনমি কি জিনিস। দেখো, তোমার তোমার ধরো একটা রিঅ্যাকশন আছে, রিঅ্যাকশনটা কি? রিঅ্যাকশনটা হচ্ছে এ রিঅ্যাক্ট করে, এ বি এর সাথে রিঅ্যাক্ট করতেছে, রিঅ্যাক্ট করে কি তৈরি করতেছে? সি তৈরি করতেছে, ডি তৈরি করতেছে, ঠিক আছে। এ বি এর সাথে রিঅ্যাক্ট করে সি তৈরি করে, ডিও তৈরি করে। তো আমার এখানের মধ্যে ধরো আমি এই রিঅ্যাকশনটা করাইছি সি কম্পাউন্ডটাকে পাওয়ার জন্য, আমি এই রিঅ্যাকশনটা করাইছি কাকে পাওয়ার জন্য? সি কম্পাউন্ডটাকে পাওয়ার জন্য। তাহলে এখানে যে ডি কম্পাউন্ডটা আছে, এই ডি কম্পাউন্ডটা আমার জন্য কি? একটা ওয়েস্ট। এই ডি কম্পাউন্ডটা আমার জন্য ওয়েস্ট। আর সি কম্পাউন্ডকে পাওয়ার জন্য যেহেতু রিঅ্যাকশনটা করছি, সি কম্পাউন্ডটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড কম্পাউন্ড, সি কম্পাউন্ডটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড কম্পাউন্ড। তো আমরা অ্যাটম ইকোনমি কিভাবে পাই? আমরা অ্যাটম ইকোনমি কিভাবে পাই আর অ্যাটম ইকোনমি দিয়ে আমরা কি বুঝি? অ্যাটম ইকোনমি দিয়ে কি বুঝি এটা বোঝার জন্য আগে দেখতে হবে আমরা অ্যাটম ইকোনমি কিভাবে পাই। অ্যাটম ইকোনমি হচ্ছে মাস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট। অ্যাটম ইকোনমি হচ্ছে মাস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, মাস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, মাস অফ ডিজায়ার্ড product, mass of desired product divided by mass of total product, divided by mass of total product, divided by mass of total product, divided by mass of total product into 100%, into 100%, into 100%। তো মূলত আমরা অ্যাটম ইকোনমি দিয়ে বুঝতে পারি যে আমার যে প্রোডাক্ট তৈরি হয়েছে এই প্রোডাক্টের কত পার্সেন্ট আমাদের ডিজায়ার্ড আর কত পার্সেন্ট আমাদের ওয়েস্ট, কত পার্সেন্ট আমাদের ডিজায়ার্ড আর কত পার্সেন্ট আমাদের ওয়েস্ট। তো ধরো একটা রিঅ্যাকশনের মধ্যে বলা আছে যে একটা রিঅ্যাকশন আছে যেটার অ্যাটম ইকোনমি কত? অ্যাটম ইকোনমি হচ্ছে 20%। তো যদি অ্যাটম ইকোনমি 20% দেখো তাহলে তোমার কাছে বুঝতে হবে সেই রিঅ্যাকশনের মধ্যে প্রোডাক্ট সাইডে 20% প্রোডাক্ট তোমার কাজের, আর বাদ বাকি 80% প্রোডাক্ট হচ্ছে ওয়েস্ট, বাদ বাকি 80% প্রোডাক্ট হচ্ছে ওয়েস্ট। আশা করি বুঝা গেছে।
তাহলে তোমার অ্যাটম ইকোনমি বেশি হওয়া ভালো নাকি অ্যাটম ইকোনমি কম হওয়া ভালো? অ্যাটম ইকোনমি অবশ্যই অবশ্যই বেশি হওয়া ভালো। তাহলে অ্যাটম ইকোনমির ক্ষেত্রে আমরা একটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে সেটা হচ্ছে reaction with higher atom economy is greener. Reaction with higher atom economy is greener. Reaction with higher atom economy is greener. Reaction with higher atom economy. Atom economy. Atom economy is greener. Atom economy is greener. Is greener. Is greener. Is greener. আশা করি বুঝে গেছে। ভেরি গুড। আসো এখন আমরা অ্যাটম ইকোনমির আসল যে পারপাসটা আছে ওটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আসল যে পারপাসটা আছে অ্যাটম ইকোনমির ওই বিষয়টা বোঝার চেষ্টা করব। আচ্ছা, ওটার জন্য আমাদের একটা ম্যাথ লাগবে, ঠিক আছে? ম্যাথটা আমরা করি। ম্যাথটা আমরা করি। ম্যাথটা হচ্ছে আমাদের ম্যাথটা হচ্ছে আমাদের কিছুটা এরকম যে আমাদের দুইটা প্রসেস আছে। আমাদের কয়টা প্রসেস আছে? দুইটা প্রসেস। দুইটা প্রসেস দিয়ে কি করতেছি? আমরা ইথানল তৈরি করতেছি। মূলত আমাদের ইথানল লাগবে, তাই বলে আমরা ইথানল তৈরি করতেছি। এখন ইথানল তৈরির দুইটা প্রসেস আছে। প্রশ্ন বলছে যে এই দুইটা প্রসেসের মধ্যে কোন প্রসেসটা বেটার। তো আমরা আগে দুইটা প্রসেস লিখে ফেলি। আমরা আগে দুইটা প্রসেস লিখে ফেলি। আমরা আগে দুইটা প্রসেস লিখে ফেলি। তাই প্রসেস ওয়ান। প্রসেস ওয়ান কিরকম? প্রসেস ওয়ান হচ্ছে আমাদের গ্লুকোজ থেকে C6H12O6 গ্লুকোজ থেকে কি তৈরি করা হবে? গ্লুকোজ থেকে 2 মোল ইথানল তৈরি করা হবে। গ্লুকোজ থেকে 2 মোল ইথানল তৈরি করা হবে। গ্লুকোজ থেকে 2 মোল ইথানল তৈরি করা হবে। এরপরে এরপরে 2 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি করা হবে। এরপরে 2 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি করা হবে। ঠিক আছে? এরপরে আবার আবার আমাদের এখানের মধ্যে কি আছে? ইথাইল ব্রোমাইড কার সাথে রিঅ্যাক্ট করবে? পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করবে। কি তৈরি করবে? ইথানল তৈরি করবে। ইথানল তৈরি করবে। এরপরে পটাশিয়াম ব্রোমাইড তৈরি করবে। ঠিক আছে? এখন প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে which process is greener? 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 এই স্টেমটা থেকে আমি মূলত তোমাদেরকে বুঝাইতে পারবো যে অ্যাটম ইকোনমির মূল তাৎপর্যটা কি। অ্যাটম ইকোনমির মূল তাৎপর্যটা কি? ধরো আমার কাছে ইথানল লাগবে, তো ইথানল তৈরি করার আমার কাছে মাল্টিপল প্রসেস থাকবে। এখানে ইথানল প্রডিউস করার আমার কি থাকবে? মাল্টিপল প্রসেস থাকবে। এখন আমি কোন প্রসেসটা সিলেক্ট করব? আমি ওই প্রসেসটাই সিলেক্ট করব যে প্রসেসের মধ্যে আমার বেশি অ্যাটম ইকোনমি থাকবে। অ্যাটম ইকোনমি বেশি হলে আমাদের প্রসেস কি হয়? প্রসেস বেশি গ্রিনার হয়। প্রসেস বেশি গ্রিনার হয়। এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে এই দুইটা প্রসেসের মধ্যে কোন প্রসেসটা বেশি গ্রিনার? কোন প্রসেসটা বেশি গ্রিনার? তো কোন প্রসেসটা বেশি গ্রিনার হবে? যার অ্যাটম ইকোনমি সবচেয়ে কম হবে। যার অ্যাটম ইকোনমি সবচেয়ে কম হবে। তাহলে প্রসেস ওয়ান এর জন্য অ্যাটম ইকোনমি কি হবে দেখো। প্রসেস ওয়ান এর জন্য অ্যাটম ইকোনমি কি হবে দেখো। প্রসেস ওয়ান এর জন্য অ্যাটম ইকোনমি কি হবে দেখো। প্রসেস ওয়ান এর জন্য অ্যাটম ইকোনমি হবে মাস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট ডিভাইডেড বাই টোটাল মাস অফ প্রোডাক্ট ইনটু 100। তো এখন তুমি আমাকে বলো প্রথম প্রসেসের মধ্যে ডিজায়ার্ড প্রোডাক্ট কে কার্বন ডাই অক্সাইড নাকি ইথানল? ইথানল হচ্ছে ডিজায়ার্ড প্রোডাক্ট। ইথানল হচ্ছে ডিজায়ার্ড প্রোডাক্ট। তাহলে উপরে কি লিখবো? উপরে লিখবো হচ্ছে মাস অফ ইথানল। মাস অফ ইথানল। মাস অফ ইথানল। তো সামনে 2 টা দিতে হবে। ঠিক আছে? এখানে যে কোএফিসিয়েন্ট আছে ওটা কিন্তু অবশ্যই অবশ্যই মাসের ক্যালকুলেশনে আনতে হবে। ঠিক আছে? এখন ইথানলের মলিকুলার মাসটা বসাই। কার্বন কার্বনের অ্যাটমিক মাস কত? কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12। কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12। কার্বন আছে দুইটা, তাহলে 12 গুণ 2। এরপর হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 5। সরি, হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1। হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1। হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে হচ্ছে 5টা। ঠিক আছে? এরপর আসো, এরপর হচ্ছে অক্সিজেনের অ্যাটমিক মাস। অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে কত? অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16। এরপর আবারও হাইড্রোজেন। হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1। তো এইভাবে আমরা কি পেয়ে গেলাম? এভাবে আমরা পেয়ে গেলাম ইথানলের মলিকুলার মাস। এভাবে আমরা পেয়ে গেলাম ইথানলের মলিকুলার মাস। এখন আমার কাছে কি লাগবে? এখন আমার কাছে টোটাল প্রোডাক্টের মলিকুলার মাস লাগবে। তো উপরে কত আসতেছে একটু হিসাব করে দেখো। উপরে যদি একটু হিসাব করে দেখো তাহলে এখানে আসবে হচ্ছে 24, এখানে আসবে হচ্ছে তোমার 24, এখানে আসবে হচ্ছে 5, এই দুইটা মিলে একসাথে আসবে হচ্ছে 17। ঠিক আছে? তো 17 সাথে 3 যোগ করলে কত হয়? 20। তাহলে 5 আর 2 বাকি আছে, 2 20 22। ঠিক আছে? 22 আর 24 যদি যোগ হয় তাহলে তৈরি হবে 46। তার মানে আমার এখানের মধ্যে ইথানলের মাস কত? ইথানলের মাস হচ্ছে 46। ইথানলের মাস হচ্ছে 46। এখন টোটাল প্রোডাক্টের মাস লিখবো। টোটাল প্রোডাক্টের মাস কিভাবে লিখবো? 2 ইনটু 46 প্লাস 2CO2। 2CO2 কিভাবে পাবো? 2। ঠিক আছে? আচ্ছা, 2টা বাইরে থাকবে। 2 কই থাকবে?
2 থাকবে হচ্ছে বাইরে, 2 হচ্ছে মোল নাম্বার, 2 কে আমি ব্র্যাকেটের বাইরে রাখলাম। এরপর আমি ব্র্যাকেটের ভেতরে কার্বন ডাই অক্সাইডের মলিকুলার মাসটা বের করব। কিভাবে বের করব? কার্বনের অ্যাটমিক মাস প্লাস অক্সিজেনের মলিকুলার মাস, অক্সিজেনের অক্সিজেনের মলিকুলার মাস বসাবো এখানে, অক্সিজেনের মলিকুলার মাস। ঠিক আছে, ভেরি গুড। আসো, তাহলে আমরা এখানের মধ্যে কি পাচ্ছি দেখো, আমরা এখানের মধ্যে উপরে পাচ্ছি হচ্ছে 92, উপরে কত পাচ্ছি? উপরে পাচ্ছি হচ্ছে 92, উপরে পাচ্ছি হচ্ছে 92, নিচে পাচ্ছি হচ্ছে 92 প্লাস 32 প্লাস 12, 32 32 প্লাস 12 ইন্টু 2 মানে হচ্ছে 88, তার মানে 98, 92 প্লাস 88, 92 প্লাস 88, তাহলে 92 ডিভাইডেড বাই 92 প্লাস 88, ঠিক আছে, ইন্টু 100 তাহলে হচ্ছে 51.1%। ঠিক আছে, ইন্টু 100, এখানে ইন্টু 100টা আমি দিতে ভুলে গেছি। ঠিক আছে, ইন্টু 100 করলে কত আসবে? ইন্টু 100 করলে আসবে হচ্ছে 51.1%। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রসেস 1 এর অ্যাটম ইকোনমি। এখন আমরা প্রসেস 2 এর অ্যাটম ইকোনমি বের করব। প্রসেস 2 এর অ্যাটম ইকোনমি বের করব। আসো, প্রসেস 2 এর অ্যাটম ইকোনমি কিভাবে বের করব? প্রসেস 2 এর অ্যাটম ইকোনমি বের করার জন্য আগে বুঝতে হবে আমার এখানে ডিজায়ার্ড প্রোডাক্ট কোনটা। ডিজায়ার্ড প্রোডাক্ট হচ্ছে আমাদের ইথানল, ডিজায়ার্ড প্রোডাক্ট হচ্ছে আমাদের ইথানল, ডিজায়ার্ড প্রোডাক্ট হচ্ছে আমাদের ইথানল, যার মাস হচ্ছে 46। আর আমাদের টোটাল প্রোডাক্ট কি? টোটাল প্রোডাক্ট হচ্ছে আমাদের ইথানল এবং পটাশিয়াম ব্রোমাইড। ইথানলের মাস হচ্ছে 46, আর পটাশিয়াম ব্রোমাইডের মাস কত? পটাশিয়ামের মাস হচ্ছে আমাদের পটাশিয়ামের মাস হচ্ছে আমাদের 39, পটাশিয়ামের মাস হচ্ছে আমাদের 39। আর ব্রোমিনের মাস কত? ব্রোমিনের মাস হচ্ছে আমাদের, ব্রোমিনের মাস হচ্ছে আমাদের ব্রোমিনের মাস হচ্ছে আমাদের এখানের মধ্যে মনে হয় 90। ঠিক আছে, ব্রোমিনের মাস হচ্ছে আমাদের 90, ব্রোমিনের মাস হচ্ছে আমাদের 90, আর এখানের মধ্যে ইনটু 100, ইনটু 100। ঠিক আছে, আসো এখানের মধ্যে কি হবে? এখানের মধ্যে হবে 46 ডিভাইডেড বাই 46 প্লাস 119, কত আসতেছে? 27.87%, 27.87%। ঠিক আছে, আশা করি বুঝছো। তো আমাদের দুইটা রিঅ্যাকশন দেওয়া ছিল, বলা ছিল যে এই দুটোটার মধ্যে গ্রিনার কোনটা হবে, এই দুটোটার মধ্যে ওইটাই গ্রিনার হবে যার অ্যাটম ইকোনমি সবচেয়ে বেশি হবে। এখন তোমার একটা প্রশ্ন হইতে পারে যে কি আমি কিভাবে বুঝলাম যে এখানে ইথানল হবে ডিজায়ার্ড প্রোডাক্ট? তো তোমাকে যখন একাধিক প্রোডাক্ট দেয়া থাকবে আর জিজ্ঞেস করবে কোনটা বেশি গ্রিনার, তোমার কাছে বুঝতে হবে, তোমার কাছে অ্যাটম ইকোনমি ইউজ করতে হবে। আর যখন তুমি অ্যাটম ইকোনমি ইউজ করতে যাবো, তোমার কাছে ডিজায়ার্ড প্রোডাক্ট কি এটা জানতে হবে। তোমাকে যখন একাধিক ইকুয়েশন দেয়া থাকবে আর তোমার কাছে বুঝতে হবে যে ডিজায়ার্ড প্রোডাক্ট এখানে কোনটা হবে, তাহলে তুমি সুন্দর মতো প্রতিটা রিঅ্যাকশনের প্রোডাক্ট সাইডে দেখবা, প্রোডাক্ট সাইডে দেখবা কোনটা কমন, যেটা কমন ওটাই হচ্ছে কি, ওটাই হচ্ছে মেইন প্রোডাক্ট, ওটাই হচ্ছে মেজর প্রোডাক্ট। ঠিক আছে, সরি, ওটা হচ্ছে ডিজায়ার্ড প্রোডাক্ট। তো আমার এখানের মধ্যে কমন কে? ইথানল, তার মানে আমাদের ইথানলই কি? ডিজায়ার্ড প্রোডাক্ট। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা অ্যাটম ইকোনমি বুঝে গেছি। এখন আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। এরপরে যে অংশটা বুঝবো সেটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। এই চ্যাপ্টারের এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা অংশ, রেট অফ রিঅ্যাকশন। রেট অফ রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশন। এখন রেট অফ রিঅ্যাকশন দিয়ে আসলে আমরা কি বুঝি? রেট অফ রিঅ্যাকশন দিয়ে আসলে আমরা বুঝি হচ্ছে একটা রিঅ্যাকশন কতটা দ্রুত হচ্ছে, এটাই আমরা বুঝি হচ্ছে রেট অফ রিঅ্যাকশন দিয়ে, এটাই আমরা বুঝি হচ্ছে রেট অফ রিঅ্যাকশন দিয়ে। এখন আরেকটা জিনিস আমাদের কাছে বুঝতে হবে, আরেকটা জিনিস আমাদের কাছে বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে কমে আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে বাড়ে। রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে কমে আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে বাড়ে। রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে কমে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে বাড়ে। এখন আমি একটা গ্রাফ নিলাম, গ্রাফের মধ্যে ওয়াই অ্যাক্সিস বরাবর বসাইছি আমরা কনসেন্ট্রেশনকে, আর এক্স অ্যাক্সিস বরাবর বসাইছি আমরা রিঅ্যাকশন প্রোগ্রেসকে। ঠিক আছে, আমাদের এখানের মধ্যে আমরা প্রোডাক্টের কনসেন্ট্রেশনকে ব্লু কালার দিয়ে দেখাচ্ছি। তো সময়ের সাথে সাথে তোমার প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হবে? বাড়বে। এই যে রিঅ্যাকশন প্রোগ্রেস দিছি এটা হচ্ছে মূলত সময়। ঠিক আছে, বাম থেকে ডান দিকে গেলে সময় বাড়বে, তো সময় বাড়ার সাথে সাথে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হবে? প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে। এখন আসো, এখন আমরা বুঝবো হচ্ছে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কি হবে। সময়ের সাথে সাথে আমাদের রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমবে, সময়ের সাথে সাথে আমাদের রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমবে, সময়ের সাথে সাথে আমাদের রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমবে। ঠিক আছে, সময়ের সাথে সাথে আমাদের রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমবে।
তাহলে গ্রিন কালার দিয়ে আমরা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বুঝাইলাম, ব্লু কালার দিয়ে আমরা প্রোডাক্টের কনসেন্ট্রেশন বুঝালাম। ঠিক আছে, ভেরি গুড। এখন আমরা রেট অফ রিঅ্যাকশন কে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমা আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়া দিয়ে বুঝাবো। তো একটা রিঅ্যাকশন কত ফাস্ট হচ্ছে এটা আমরা কিভাবে বুঝতে পারি? এটা আমরা বুঝতে পারি একটা রিঅ্যাকশনের রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কত তাড়াতাড়ি কমতেছে ওটা দেখে। একটা রিঅ্যাকশন কত তাড়াতাড়ি ঘটতেছে এটা আমরা কিভাবে বুঝতে পারি? এটা আমরা বুঝতে পারি একটা রিঅ্যাকশনে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত তাড়াতাড়ি বাড়তেছে ওটা দেখে। বুঝা গেছে? তার মানে রেট অফ রিঅ্যাকশন কি? রেট অফ রিঅ্যাকশন হচ্ছে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কত তাড়াতাড়ি কমতেছে অথবা প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত তাড়াতাড়ি বাড়তেছে। বুঝা গেছে? আশা করি বুঝছো। তাহলে রেট অফ রিঅ্যাকশনকে আমরা প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের সাপেক্ষেও এক্সপ্লেইন করতে পারি। আসো আমরা রেট অফ রিঅ্যাকশনের ইকুয়েশন লিখবো। রেট অফ রিঅ্যাকশন কি? রেট অফ রিঅ্যাকশন হচ্ছে রেট অফ রিঅ্যাকশন হচ্ছে রেট অফ রিঅ্যাকশন হচ্ছে rate of reaction হচ্ছে decrease of concentration of reactant, 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 decrease of concentration of reactant। বুঝে গেছে? decrease of concentration of reactant divided by কি হবে? divided by t হবে। ঠিক আছে, divided by t হবে। তো এটাই হচ্ছে আমাদের রেট অফ রিঅ্যাকশন। আমরা রেট অফ রিঅ্যাকশন কে এভাবে বলতে পারি, রেট অফ রিঅ্যাকশন আমরা কিভাবে পাবো? রেট অফ রিঅ্যাকশন আমরা রেট অফ রিঅ্যাকশন আমরা কিভাবে পাবো? রেট অফ রিঅ্যাকশন আমরা তখনই পাবো যখন আমরা টি সময়ে রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা যতটুকু কমছে ওটাকে নিউমারেটরে বসাবো আর টি সময়টাকে ডিনোমিনেটরে বসাবো। তাহলে রেট অফ রিঅ্যাকশন হচ্ছে টি সময়ে কি পরিমাণ রিঅ্যাকট্যান্ট এর কনসেন্ট্রেশন কমছে ডিভাইডেড বাই টি সময়। ঠিক আছে, রেট অফ রিঅ্যাকশন কে চাইলে আমরা প্রোডাক্টের কনসেন্ট্রেশনের সাহায্যেও এক্সপ্লেইন করতে পারি। তাহলে রেট অফ রিঅ্যাকশন কি? রেট অফ রিঅ্যাকশন হচ্ছে আমাদের ইনক্রিজ অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট। রেট অফ রিঅ্যাকশন কি? ইনক্রিজ অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, ইনক্রিজ অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, ইনক্রিজ অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই টি, ইনক্রিজ অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই টি। তো এটাকে আমরা এভাবেও বলতে পারি যে রেট অফ রিঅ্যাকশন আমরা প্রোডাক্টের কনসেন্ট্রেশনের সাহায্যে পাবো। কিভাবে পাইতে পারি? আমরা টি সময়ে প্রোডাক্টের কনসেন্ট্রেশন যে পরিমাণ বাড়ছে ওটাকে টি সময় দিয়ে ডিভাইড করে দিব। আশা করি বুঝছো। তাহলে রেট অফ রিঅ্যাকশন কি? রেট অফ রিঅ্যাকশন হচ্ছে ডিক্রিজ অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট পার ইউনিট টাইম অর ইনক্রিজ অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট পার ইউনিট টাইম। এটাই হচ্ছে আমাদের রেট অফ রিঅ্যাকশন। আশা করি বুঝছো। তাহলে রেট অফ রিঅ্যাকশন ওকে। আর রেট অফ রিঅ্যাকশনের ইকুয়েশন লিখানো শেখাবো। রেট অফ রিঅ্যাকশনের ইকুয়েশন লিখানো শেখাবো। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে দিব, এক্সাম্পল দিয়ে রেট অফ রিঅ্যাকশনের ইকুয়েশন লিখানো শেখাবো। আসো এক্সাম্পলটা হচ্ছে এরকম, দেখো এ মোল এ বি মোল বি এর সাথে রিঅ্যাক্ট করতেছে। ঠিক আছে, কি তৈরি করতেছে? সি মোল সি তৈরি করতেছে, ডি মোল ডি তৈরি করতেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন এখানের মধ্যে কি বের করব? রেট অফ রিঅ্যাকশন। এখন আমরা এখানের মধ্যে বের করব রেট অফ রিঅ্যাকশন। রেট অফ রিঅ্যাকশন আমরা কিভাবে বের করতে পারি? রেট অফ রিঅ্যাকশন আমরা বের করতে পারি চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট ডিভাইডেড বাই টাইম রিকোয়ার্ড ফর দ্যাট চেঞ্জ। এটাকে আমরা এই রিঅ্যাকট্যান্টের সাহায্যে বের করছি। ঠিক আছে, এখন এটাকে আমরা বি রিঅ্যাকট্যান্টের সাহায্যে বের করব। তাহলে বি রিঅ্যাকট্যান্টের সাহায্যে রেট অফ রিঅ্যাকশন কি হবে? চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ বি ডিভাইডেড বাই টাইম রিকোয়ার্ড ফর দ্যাট চেঞ্জ। এরপরে হচ্ছে আমরা সি এর কনসেন্ট্রেশনের সাহায্যে রেট অফ রিঅ্যাকশন বের করতে পারবো। এটা কিভাবে পারবো? রেট অফ চেঞ্জ এটা হচ্ছে যে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ সি ডিভাইডেড বাই টাইম রিকোয়ার্ড ফর দ্যাট চেঞ্জ, ডিভাইডেড বাই টাইম রিকোয়ার্ড ফর দ্যাট চেঞ্জ। বুঝে গেছে? ভেরি গুড। এরপরে আমরা রেট অফ রিঅ্যাকশন চাইলে ডি এর সাহায্যে বের করতে পারি। রেট অফ রিঅ্যাকশন ডি এর সাহায্যে কিভাবে বের করতে পারবো? চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই টাইম রিকোয়ার্ড ফর দ্যাট চেঞ্জ। বুঝে গেছে? এগুলোই হচ্ছে আমাদের রেট অফ রিঅ্যাকশন বের করার ইকুয়েশন। এখন এতটুকু যদি তুমি জানো তাহলে তুমি খুব খারাপ করবে এক্সামে, কারণ এইটা সঠিক না, এটা সঠিক না। যখন আমরা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ইউজ করে রেট অফ রিঅ্যাকশন বের করব তখন আমাদের কাছে মাইনাস ইউজ করতে হবে, দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের এখানের মধ্যে যেটা কোফিশিয়েন্ট আছে ওটা ডিনোমিনেটর আকারে বসবে। তুমি যে রিঅ্যাকট্যান্ট অথবা যে প্রোডাক্টের সাপেক্ষে রেট অফ রিঅ্যাকশন বের করতেছো সেই রিঅ্যাকট্যান্ট অথবা সেই প্রোডাক্টের
যে কোভিশিয়েন্টটা আছে ওটা রেট অফ রিঅ্যাকশনের ইকুয়েশনে ডিনোমিনেটর আকারে বসবে। তার মানে যখন আমি a এর সাহায্যে রেট অফ রিঅ্যাকশন বের করতেছিলাম তখন আমার কাছে নিচে একটা a দিতে হবে, তখন আমার কাছে নিচে একটা কি দিতে হবে, a দিতে হবে। ঠিক একইভাবে আমরা এখানে নিচে b দিব, ঠিক একইভাবে আমরা এখানে নিচে c দিব, ঠিক একইভাবে আমরা এখানে নিচে d দিব। আশা করি বুঝছো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের রেট অফ রিঅ্যাকশন, এটা হচ্ছে আমাদের রেট অফ রিঅ্যাকশন। ভেরি গুড। এখন আমরা বলবো হচ্ছে রেট অফ ডিসোসিয়েশন আর রেট অফ প্রোডাকশন। রেট অফ ডিসোসিয়েশন আর রেট অফ প্রোডাকশন। তো রেট অফ ডিসোসিয়েশন এটা কার হয়? রেট অফ ডিসোসিয়েশন এটা হয় হচ্ছে রিঅ্যাকট্যান্টের। রেট অফ ডিসোসিয়েশন এটা কার হয়? রিঅ্যাকট্যান্টের হয়। রেট অফ ডিসোসিয়েশন এটা কার হয়? রিঅ্যাকট্যান্টের হয়। রেট অফ ডিসোসিয়েশন এটা কার হয়? এটা রিঅ্যাকট্যান্টের হয়। তো তোমার এখানের মধ্যে ধরো রেট অফ ডিসোসিয়েশন অফ A2, ঠিক আছে। আবার আমরা কি পাবো? রেট অফ ডিসোসিয়েশন অফ B2, রেট অফ ডিসোসিয়েশন অফ B2, ঠিক আছে। আমরা এই দুইটাই পাইতে পারি, আমরা এই দুইটাই পাইতে পারি, ঠিক আছে। আসো, তো রেট অফ ডিসোসিয়েশন কাদের জন্য? রেট অফ ডিসোসিয়েশন হচ্ছে রিঅ্যাকট্যান্টের জন্য। রেট অফ প্রোডাকশন কাদের জন্য? রেট অফ প্রোডাকশন হচ্ছে আমাদের প্রোডাক্টের জন্য, ঠিক আছে। রেট অফ ডিসোসিয়েশন অফ A2, রেট অফ ডিসোসিয়েশন অফ A2 এটা কি হবে জানো? এটা হবে হচ্ছে আমাদের চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ A, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ A ডিভাইডেড বাই T, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ A ডিভাইডেড বাই T। সামনে একটা মাইনাস বসাতে হবে, সামনে একটা মাইনাস বসাতে হবে। এখন দেখো রেট অফ কনসেন্ট্রেশন অফ বি কি হবে? রেট অফ কনসেন্ট্রেশন অফ বি হবে হচ্ছে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ বি, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ বি ডিভাইডেড বাই টাইম রিকোয়ার্ড ফর দ্যাট চেঞ্জ। তো এটা হচ্ছে রেট অফ ডিসোসিয়েশন অফ B2। তো রেট অফ ডিসোসিয়েশন দিয়ে আমরা কি বুঝি? দেখো আমাদের যে রিঅ্যাকট্যান্ট গুলো আছে, রিঅ্যাকট্যান্ট গুলোর একটা নির্দিষ্ট অংশ ভেঙে বিক্রিয়া অংশগ্রহণ করে। এই যে রিঅ্যাকট্যান্টের নির্দিষ্ট অংশ ভেঙে যায় এটাকে আমরা বলি হচ্ছে ডিসোসিয়েশন, ঠিক আছে। এখন রেট অফ ডিসোসিয়েশন কি? রেট অফ ডিসোসিয়েশন হচ্ছে প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ ডিসোসিয়েট হচ্ছে, প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ ডিসোসিয়েট হচ্ছে, অথবা প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ রিঅ্যাকট্যান্ট রিঅ্যাকশনে অংশগ্রহণ করতেছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের রেট অফ ডিসোসিয়েশন। আর রেট অফ ডিসোসিয়েশন কার হয়? রেট অফ ডিসোসিয়েশন রিঅ্যাকট্যান্টের হয়। আর একটা জিনিস খেয়াল করো, রেট অফ ডিসোসিয়েশনের মধ্যে কিন্তু আমরা কোএফিসিয়েন্টকে নিচে ডিনোমিনেটর আকারে বসাই নি। রেট অফ ডিসোসিয়েশনে কিন্তু কি করি নাই? রেট অফ ডিসোসিয়েশনে কিন্তু আমরা কোএফিসিয়েন্টকে নিচে ডিনোমিনেটর আকারে বসাই নাই। রেট অফ রিঅ্যাকশনের মধ্যে কিন্তু আমরা কোএফিসিয়েন্টকে ডিনোমিনেটর আকারে বসাইছি। রেট অফ রিঅ্যাকশনের মধ্যে আমরা কোএফিসিয়েন্টকে ডিনোমিনেটর আকারে বসাইছি, কোএফিসিয়েন্টকে ডিনোমিনেটর আকারে বসাইছি। তার মানে হচ্ছে রেট অফ ডিসোসিয়েশনের ডিনোমিনেটরে যদি আমরা রেট অফ ডিসোসিয়েশনের ডিনোমিনেটরে যদি আমরা কোএফিসিয়েন্টকে ডিনোমিনেটর আকারে বসাই, বুঝার চেষ্টা করো, রেট অফ ডিসোসিয়েশনের ডিনোমিনেটরে যদি আমরা কোএফিসিয়েন্টকে বসাই তাহলে আমরা রেট অফ রিঅ্যাকশন পাই, তাহলে আমরা রেট অফ রিঅ্যাকশন পাই। আশা করি এতটুকু বুঝছো। তাহলে রেট অফ ডিসোসিয়েশন অফ A2 বুঝছো, রেট অফ ডিসোসিয়েশন অফ B2 বুঝছো। এখন আমরা বলবো হচ্ছে রেট অফ প্রোডাকশন, রেট অফ প্রোডাকশন, রেট অফ প্রোডাকশন, রেট অফ প্রোডাকশন, রেট অফ প্রোডাকশন অফ সি, রেট অফ প্রোডাকশন অফ সি, রেট অফ প্রোডাকশন অফ সি। আচ্ছা এখানের মধ্যে আমরা A2 B2 দিয়ে দিই, ঠিক আছে, A2 B2। আর রেট অফ প্রোডাকশন অফ সি, রেট অফ প্রোডাকশন অফ সি কি হবে? রেট অফ প্রোডাকশন অফ সি হবে হচ্ছে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ সি ডিভাইডেড বাই টাইম রিকোয়ার্ড ফর দ্যাট চেঞ্জ, টাইম রিকোয়ার্ড ফর দ্যাট চেঞ্জ। এখন আমরা রেট অফ প্রোডাকশন অফ কি বের করবো? রেট অফ প্রোডাকশন অফ ডি, রেট অফ প্রোডাকশন অফ ডি বের করবো, রেট অফ প্রোডাকশন অফ ডি। তো রেট অফ প্রোডাকশন অফ ডি কি হবে? রেট অফ প্রোডাকশন অফ ডি হবে হচ্ছে রেট অফ প্রোডাকশন অফ ডি হবে হচ্ছে রেট অফ প্রোডাকশন অফ ডি হবে হচ্ছে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ ডি, time required for that change, time required for that change, time required for that change, time required for that change। তো এটাই হচ্ছে আমাদের রেট অফ প্রোডাকশন অফ ডি। আবার একই কথা, রেট অফ প্রোডাকশন, রেট অফ রিঅ্যাকশনে আমরা সি কে কি করছিলাম? কোএফিসিয়েন্টকে কি করছিলাম? ডিনোমিনেটর আকারে বসাছিলাম। রেট অফ প্রোডাকশনের মধ্যে কোএফিসিয়েন্টকে ডিনোমিনেটর আকারে বসাবো না। আবার একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানে কোএফিসিয়েন্টকে ডিনোমিনেটর আকারে বসাই তাহলে আমরা রেট অফ রিঅ্যাকশন পেয়ে যাবো। আমরা যদি কোএফিসিয়েন্টকে এখানে ডিনোমিনেটর আকারে বসাই তাহলে আমরা রেট অফ রিঅ্যাকশন পেয়ে যাবো। তো মোট কথা হচ্ছে রেট অফ প্রোডাকশনকে যদি রেট অফ প্রোডাকশনের ডিনোমিনেটরে যদি আমরা কোএফিসিয়েন্টকে বসাই তাহলে আমরা রেট অফ রিঅ্যাকশন পাই, তাহলে আমরা রেট অফ রিঅ্যাকশন পাই। আসলে আমাদের এখানের মধ্যে একটা অঙ্ক আছে, আমরা ওই একটা অঙ্কটা করব, ঠিক আছে, আমরা একটা অঙ্কটা করব। হ্যাঁ এটা হচ্ছে সেই অঙ্ক। তো দেখো তোমাকে এখানে কি বলছে? ডিটারমাইন দ্য রেট অফ প্রোডাকশন অফ NO2। আচ্ছা এটা তোমার আগে,
ডিটারমাইন দ্য রেট অফ রিঅ্যাকশন, ডিটারমাইন দ্য রেট অফ রিঅ্যাকশন, এটা হচ্ছে তোমার প্রথম প্রশ্ন। তো যেটা 2 নম্বর প্রশ্ন এটাই হচ্ছে এখানে প্রথম প্রশ্ন, এটা ভুলে এখানে 2 নম্বর প্রশ্নে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম প্রশ্নটা সলভ করি, মানে হচ্ছে আমরা বি নাম্বার প্রশ্ন মানে ওই দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আমরা সলভ করি। ঠিক আছে, চলো দ্বিতীয় নাম্বার প্রশ্নটা সলভ করি। দ্বিতীয় নাম্বার প্রশ্নটা সলভ করি। দ্বিতীয় নাম্বার প্রশ্নটা কি? ডিটারমাইন দ্য রেট অফ রিঅ্যাকশন। এখন রেট অফ রিঅ্যাকশন ডিটারমাইন করার জন্য আমার কাছে কি করতে হবে? রিঅ্যাকশনটাকে লিখতে হবে, রিঅ্যাকশনটাকে লিখতে হবে, রিঅ্যাকশনটাকে লিখতে হবে, রিঅ্যাকশনটাকে লিখতে হবে। ঠিক আছে, রিঅ্যাকশনটাকে আমি লিখলাম, রিঅ্যাকশনটাকে আমি লিখলাম। এরপর আমরা কি লিখবো? রেট অফ রিঅ্যাকশন। রেট অফ রিঅ্যাকশন কিভাবে পাওয়া যায়? রেট অফ রিঅ্যাকশন পাওয়ার জন্য আমরা কি করব? রেট অফ রিঅ্যাকশন পাওয়ার জন্য আমরা change of concentration of change of concentration of change of concentration of reactant, 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 change of concentration of reactant divided by time required for that change। এভাবে আমরা রেট অফ রিঅ্যাকশন বের করতে পারি। রেট অফ রিঅ্যাকশন আমরা আরো একভাবে বের করতে পারি, যেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই টাইম রিকোয়ার্ড ফর দ্যাট চেঞ্জ। কোফিশিয়েন্ট থাকলে রেট অফ রিঅ্যাকশনের ইকুয়েশনে কোফিশিয়েন্টটা ডিনোমিনেটর আকারে বসে। ভেরি গুড, আসো। তাহলে তোমার এখানের মধ্যে এরপরে কি থাকবে? এরপরে থাকবে হচ্ছে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ এ, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ O2, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ O2 ডিভাইডেড বাই টাইম রিকোয়ার্ড ফর দ্যাট চেঞ্জ, ডিভাইডেড বাই টাইম রিকোয়ার্ড ফর দ্যাট চেঞ্জ। বুঝে গেছে? এখন আমাকে এখানে কি দেয়া আছে? আমাকে এখানে দেয়া আছে যে কনসেন্ট্রেশন অফ N2O5 decreases from 20 molar to 5 molar in 10 seconds। তার মানে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ N2O5, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ N2O5 কত? N2O5 হচ্ছে 20 মোলার থেকে 5 মোলারে চলে যায়। তাহলে 5 মোলারকে আমরা ইনিশিয়াল ধরবো, 20 মোলারকে আমরা সরি 5 মোলারকে আমরা ফাইনাল ধরবো, 20 মোলারকে আমরা ইনিশিয়াল ধরবো। আর তাহলে আমাদের এখানের মধ্যে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ N2O5 কত আসতেছে? -15 মোলার, -15 মোলার। আশা করি বুঝছো। এখন এই যে কনসেন্ট্রেশনের চেঞ্জটা আছে, এই কনসেন্ট্রেশনের চেঞ্জটা কত সেকেন্ড হইছে? এই কনসেন্ট্রেশনের চেঞ্জটা 10 সেকেন্ড হইছে। তাহলে আমরা এখান থেকে কি বের করে ফেলতে পারি? তাহলে আমরা এখান থেকে রেট অফ রিঅ্যাকশন বের করে ফেলতে পারি। রেট অফ রিঅ্যাকশন কি? রেট অফ রিঅ্যাকশন হচ্ছে আমাদের এখানের মধ্যে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ N2O5, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ N2O5 ডিভাইডেড বাই T। ঠিক আছে, তাহলে রেট অফ রিঅ্যাকশন আমরা বের করবো। আসো, উপরে কি হবে? উপরে হবে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ N2O5। তো N2O5 এর চেঞ্জ অফ কনসেন্ট্রেশন কত? সামনে মাইনাস, তাই বলে আমার উপর আসবে হচ্ছে 15। আর টাইম কত? টাইম হচ্ছে 10, টাইম হচ্ছে 10। তাহলে আমার এখানের মধ্যে রেট অফ রিঅ্যাকশন কত আসতেছে? রেট অফ রিঅ্যাকশন কত আসতেছে? রেট অফ রিঅ্যাকশন 1.5 আসবে না, রেট অফ রিঅ্যাকশন আসবে, রেট অফ রিঅ্যাকশন আসবে 3। কেন 3 আসবে? কারণ এখানের মধ্যে যেটা কোফিশিয়েন্ট আছে, কোফিশিয়েন্টটা ডিনোমিনেটর আকারে বসবে। রেট অফ রিঅ্যাকশন আসবে 3 মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। এখন এখানের মধ্যে অনেকের কনফিউশন থাকে যে যে আমাদের এই যে রেট অফ রিঅ্যাকশন আছে, রেট অফ রিঅ্যাকশনের ইউনিট কি? রেট অফ রিঅ্যাকশনের ইউনিট হবে মোল পার লিটার পার সেকেন্ড। রেট অফ রিঅ্যাকশনের ইউনিট হবে মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি উপরে কি দিচ্ছ এখানে? তুমি এখানের মধ্যে চারোটা ক্ষেত্রে উপরে দিচ্ছ কনসেন্ট্রেশনের চেঞ্জ। তো কনসেন্ট্রেশনের চেঞ্জের ইউনিট কি? কনসেন্ট্রেশনের চেঞ্জের ইউনিট হচ্ছে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনের চেঞ্জের ইউনিট হচ্ছে কনসেন্ট্রেশন। ঠিক আছে, ভেরি গুড। কনসেন্ট্রেশনের চেঞ্জের ইউনিটটা হচ্ছে কি? কনসেন্ট্রেশন, সরি কনসেন্ট্রেশনের চেঞ্জের ইউনিটটা হচ্ছে মোল পার লিটার, তাই বলে উপরের ইউনিটটা কি হচ্ছে আমার এখানে? মোল পার লিটার। আর নিচের ইউনিটটা হচ্ছে সেকেন্ড, তাই বলে মোট ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। আশা করি বুঝা গেছে। ভেরি গুড। তাহলে তুমি এখন এখানের মধ্যে কি করতে পারো? তুমি এখানের মধ্যে সুন্দর মতো ইউনিটটা বসাতে পারো, মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে তুমি দ্বিতীয় কাজটা করে ফেলছো। এখন তোমার নাম্বার ওয়ান কাজটা করা বাকি। নাম্বার ওয়ান কাজটা কি? নাম্বার ওয়ান কাজটা হচ্ছে ডিটারমাইন দ্য প্রোডাকশন অফ NO2, ডিটারমাইন দ্য প্রোডাকশন অফ NO2, ডিটারমাইন দ্য প্রোডাকশন অফ NO2। তো NO2 এর প্রোডাকশন দিয়ে আমরা দিন শেষে কি বুঝতেছি? NO2 এর প্রোডাকশন দিয়ে আমরা দিন শেষে বুঝতেছি দ্যাট এই যে ডেল এইচ আছে, ডেল এইচটা কি হবে? ডেল এইচটা কি হবে? ডেল এইচটা কি হবে? এটাতে যাইতে হবে না। ডেল এইচটা কি হবে? এটাতে যেতে হবে না। এখন কি বলছে? and বলছে যে determine the rate of production of NO2, determine the rate of production of NO2। ঠিক আছে, NO2 এর রেট অফ প্রোডাকশন কি হবে? NO2 এর রেট অফ প্রোডাকশন হবে NO2 এর কনসেন্ট্রেশনের চেঞ্জ, NO2 এর কনসেন্ট্রেশনের চেঞ্জ ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই টাইম রিকোয়ার্ড ফর দ্যাট চেঞ্জ, ডিভাইডেড বাই টাইম রিকোয়ার্ড ফর দ্যাট চেঞ্জ। আসো, তো এটা হচ্ছে যে কি আমার রেট অফ প্রোডাকশন অফ NO2, রেট অফ প্রোডাকশন অফ NO2।
ঠিক আছে, এখন আমাদের এখানের মধ্যে রেট অফ রিঅ্যাকশনের ইকুয়েশন আসছিল না? রেট অফ রিঅ্যাকশনের ইকুয়েশন থেকে আমরা একটু আমরা কি দেখতে পাই দেখো, রেট অফ রিঅ্যাকশন ইজ ইকুয়ালস টু কি, রেট অফ রিঅ্যাকশন ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার NO2 ডিভাইডেড বাই 40, NO2 ডিভাইডেড বাই 40, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রেট অফ রিঅ্যাকশন, এটাই হচ্ছে আমাদের রেট অফ রিঅ্যাকশন, এটাই হচ্ছে আমাদের রেট অফ রিঅ্যাকশন, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রেট অফ রিঅ্যাকশন। আর আমার এখানে কি বের করতে হবে, আমার এখানে বের করতে হবে হচ্ছে ডেল NO2 ডিভাইডেড বাই টি, ডেল NO2 ডিভাইডেড বাই টি বের করার জন্য কি করতে হবে, টিটাকে রেট অফ রিঅ্যাকশনের সাথে মাল্টিপ্লাই করতে হবে, টিটাকে রেট অফ রিঅ্যাকশনের সাথে মাল্টিপ্লাই করতে হবে, টিটাকে রেট অফ রিঅ্যাকশনের সাথে মাল্টিপ্লাই করতে হবে। আসো আমরা করি, টিকে আমরা রেট অফ রিঅ্যাকশনের সাথে মাল্টিপ্লাই করি, টিকে আমরা রেট অফ রিঅ্যাকশনের সাথে মাল্টিপ্লাই করি, টিকে আমরা রেট অফ রিঅ্যাকশনের সাথে মাল্টিপ্লাই করি, তাহলে কত আসে দেখো, তাহলে কত আসে দেখো, এখানের মধ্যে আসতেছে হচ্ছে তোমার 4 ইন্টু, আচ্ছা আমি তো এই আসলে এটা মুখস্থ বিদ্যা বসেছিলাম, আসলটা কত আসে দেখো, 14 ডিভাইডেড বাই 20, 15 ডিভাইড বাই 20, এটা আসতেছে কত, 0.75, রেট অফ রিঅ্যাকশন আসতেছে কত, 0.75 মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে, ভেরি গুড। আসো, তাহলে তোমার এখানে রেট অফ রিঅ্যাকশন কত আসবে, রেট অফ রিঅ্যাকশন আসবে হচ্ছে তোমার, রেট অফ রিঅ্যাকশন আসবে হচ্ছে 4 ইন্টু 4 রেট অফ রিঅ্যাকশন আসবে হচ্ছে তোমার 4 ইন্টু, আচ্ছা সরি, রেট অফ রিঅ্যাকশন না, রেট অফ প্রোডাকশন আসবে হচ্ছে তোমার, রেট অফ প্রোডাকশন আসবে হচ্ছে তোমার 4 ইন্টু রেট অফ রিঅ্যাকশন, 4 ইন্টু রেট অফ রিঅ্যাকশন, 4 ইন্টু রেট অফ রিঅ্যাকশন, এটাই হচ্ছে আমার রেট অফ প্রোডাকশন অফ NO2, ঠিক আছে। তাহলে রেট অফ রিঅ্যাকশন কত, রেট অফ রিঅ্যাকশন হচ্ছে তোমার 0.75 মোল, 0.75 মোল, তো 4 ইন্টু 0.75 মোল করলে কত হয়, 3 মোল পার লিটার পার সেকেন্ড। আশা করি বুঝছো। হুম, তাহলে আমাদের দুইটা ম্যাচ শেষ, রেট অফ রিঅ্যাকশনের অংশটা শেষ, রেট অফ রিঅ্যাকশনের অংশটা শেষ, আমাকে রেট অফ প্রোডাকশন দিলে আমরা রেট অফ রিঅ্যাকশন বের করতে পারবো, রেট অফ রিঅ্যাকশন দিলেও রেট অফ প্রোডাকশন বের করতে পারবো, রেট অফ ডিসিশন দেওয়া থাকলে আমরা রেট অফ প্রোডাকশন বের করতে পারবো, রেট অফ রিঅ্যাকশন দেওয়া থাকলে আমরা রেট অফ ডিসোসিয়েশন বের করতে পারবো। আশা করি বুঝছো। আসো, এরপর আমরা কি বলবো, এরপর আমরা বলবো যে ফ্যাক্টরস ইফেক্টিং রেট অফ রিঅ্যাকশন, ফ্যাক্টরস ইফেক্টিং রেট অফ রিঅ্যাকশন। আসো, ফ্যাক্টরস অ্যাফেক্টিং, factors affecting rate of reaction, factors affecting rate of reaction, factors affecting rate of reaction, factors affecting rate of reaction এর মধ্যে প্রথমটা কি পড়বে, প্রথমটা পড়বে হচ্ছে তোমার টেম্পারেচার, প্রথমটা পড়বে হচ্ছে তোমার টেম্পারেচার, প্রথমটা পড়বে হচ্ছে তোমার টেম্পারেচার, এরপরটা পড়বে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন, এরপরটা পড়বে হচ্ছে তোমার প্রেসার, এরপরটা পড়বে হচ্ছে তোমার সারফেস এরিয়া, এরপরটা পড়বে হচ্ছে তোমার, এরপরটা পড়বে হচ্ছে তোমার প্রেজেন্স, নেচার অফ রিঅ্যাক্টেন্ট, 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 এরপরে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে তোমার প্রেজেন্স অফ লাইট, সেটা হচ্ছে প্রেজেন্স অফ লাইট, সেটা হচ্ছে প্রেজেন্স অফ লাইট, ঠিক আছে। আমি প্রতিটা পয়েন্ট একটা একটা করে বুঝাই দিয়ে যাচ্ছি, খুব কম সময় বুঝাবো। তো দেখো টেম্পারেচার, হ্যাঁ, তুমি টেম্পারেচার যদি তুমি বাড়াতে চাও, তোমার কাছে কি করতে হবে, তোমার কাছে হিট সাপ্লাই দিতে হবে, ঠিক আছে, তুমি হিট সাপ্লাই দিলা, হিট সাপ্লাই দিলে মলিকুলগুলার এনার্জি কি হবে, মলিকুলগুলার এনার্জি বেড়ে যাবে, মলিকুলগুলার এনার্জি বেড়ে গেলে কি হবে, মলিকুলার এনার্জি গুলো বেড়ে গেলে মলিকুলগুলো বেশি বেশি দৌড়াদৌড়ি করবে, বেশি বেশি দৌড়াদৌড়ি করলে কি হবে, কোলিশন বেড়ে যাবে, কোলিশন, আমাদের রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হয় কোলিশনের মাধ্যমে, এন্ড কোলিশন যেহেতু বেড়ে গেছে, আমাদের রিঅ্যাকশন কি হয়ে যাবে, রিঅ্যাকশন বেড়ে যাবে, রিঅ্যাকশন বেড়ে যাবে, রিঅ্যাকশন বেড়ে যাবে, সুতরাং অবশেষে আর ও আর রেট অফ রিঅ্যাকশন বেড়ে যাবে। আশা করি বুঝছো। এখন দেখো, এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা টেম্পারেচার কমাই, টেম্পারেচার কিভাবে কমাই, হিট কমানোর মাধ্যমে টেম্পারেচার কমাই, আর যদি আমরা হিট কমাই দিই, তাহলে আমাদের এনার্জি, তার মানে আমাদের মলিকুলার এনার্জি, তার মানে আমাদের মলিকুলার এনার্জি কমে যায়, মলিকুলার এনার্জি যদি কমে যায় তাহলে কোলিশন হবে কম, তাহলে কোলিশন হবে কম, কোলিশন যদি কম হয় তাহলে রিঅ্যাকশন কোন দিকে যাবে, রিঅ্যাকশন, কোলিশন যদি কম হয়, কোলিশন যদি কম হয় তাহলে রিঅ্যাকশন হবে কম, কোলিশন যদি কম হয় তাহলে রিঅ্যাকশন হবে কম, রিঅ্যাকশন যদি কম হয় তাহলে রেট অফ রিঅ্যাকশন হবে কম, তাহলে রেট অফ রিঅ্যাকশন হবে কম। তাহলে আমরা বুঝতেছি কি টেম্পারেচার বাড়ালে রেট অফ রিঅ্যাকশন বাড়ে, টেম্পারেচার কমালে রেট অফ রিঅ্যাকশন কমে, বুঝে গেছে, ভেরি গুড। এখন আসো কোলিশন, এখন আসো কনসেন্ট্রেশন, এখন আসো কনসেন্ট্রেশন, ঠিক আছে, ভেরি গুড। তো ধরো তোমার এখানের মধ্যে 2 মোলার রিঅ্যাকট্যান্ট ছিল, 2 মোলার রিঅ্যাকট্যান্ট ছিল, 2 মোলার রিঅ্যাকট্যান্ট ছিল, এখন তুমি কি করছো, তুমি এখানের মধ্যে কনসেন্ট্রেশনটা বাড়াই দিছো, কনসেন্ট্রেশনটা বাড়ায় 4 মোলার রিঅ্যাকট্যান্ট করে দিচ্ছে, এখন দেখা যাবে কি
4 মোলার রিঅ্যাকটেন্ট করে দিছো। এখন দেখা যাবে যে কি এখানের মধ্যে আমাদের মলিকিউল যেগুলো আছে মলিকিউলগুলোর ঘনত্ব বেড়ে যাবে। আগে ছিল 2 মোলার, আগে ছিল 2 মোলার ঘনমাত্রা, এখন হচ্ছে 4 মোলার ঘনমাত্রা। তার মানে হচ্ছে এখন মলিকুলের সংখ্যা সিস্টেমের মধ্যে বেশি, মলিকুলের সংখ্যা সিস্টেমের মধ্যে বেশি হলে কলিশন বেশি হবে, কলিশন বেশি হলে আমাদের রিঅ্যাকশন বেশি হবে, রিঅ্যাকশন বেশি হলে আমাদের রেট অফ রিঅ্যাকশন বেশি হবে। বুঝা গেছে? ঠিক একইভাবে প্রেসার যদি আমরা কমায় ফেলি, ঠিক একইভাবে কনসেন্ট্রেশন যদি আমরা কমায় ফেলি, তাহলে রিঅ্যাকট্যান্ট মলিকুলের সংখ্যা কমে যাবে, রিঅ্যাকট্যান্ট মলিকুলের সংখ্যা কমে গেলে তোমার কলিশন কম হবে, কলিশন কম হলে রেট অফ রিঅ্যাকশন কম হবে। এরপর আসো প্রেসার। ঠিক আছে, প্রেসারের জিনিসটা একটু ড্র করে দেখাইতে হবে, প্রেসারের জিনিসটা একটু, প্রেসারটা একটু ড্র করে বুঝাইতে হবে। ঠিক আছে, একটু ড্র করে বুঝাই প্রেসারটা। তো দেখো, তোমার এটা হচ্ছে একটা সিলিন্ডার, এটা হচ্ছে একটা সিলিন্ডার। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিলিন্ডার। এখন দেখো, সিলিন্ডারের মধ্যে আমরা একটা পিস্টন নিলাম, এটা হচ্ছে একটা পিস্টন। ঠিক আছে, এখন দেখো, এখন আগে ধরো মলিকুল গুলো সবগুলো এখানে ছিল এই এই সিলিন্ডারের ভিতরে, এখন ধরো আমি পিস্টন দিকে গেলাম, প্রেসার দিলাম, এখন মলিকুল গুলো অনেক কাছাকাছি চলে আসছে না? মলিকুল গুলো কাছাকাছি চলে আসার কারণে মলিকুল গুলোর মাঝখানে কলিশন বেশি হবে না? মলিকুল গুলোর মাঝখানে কলিশন বেশি হলে রেট অফ রিঅ্যাকশন বেশি হবে, রেট অফ রিঅ্যাকশন বেশি হবে। বুঝা গেছে আশা করি? তার মানে প্রেসার বাড়ালে রেট অফ রিঅ্যাকশন বাড়ে, প্রেসার কমালে রেট অফ রিঅ্যাকশন কমে। আসো সারফেস এরিয়া, সারফেস এরিয়া জিনিসটা বোঝার চেষ্টা করো। এখন তো তুমি বুঝে গেছো রেট অফ রিঅ্যাকশন বেশি হওয়া মানে কি কলিশন বেশি হওয়া, রেট অফ রিঅ্যাকশন কম হওয়া মানে কি কলিশন কম হওয়া। এখন আসো সারফেস এরিয়ার বিষয়টা বোঝার চেষ্টা করো। ধরো তোমার কাছে কি আছে, ধরো তোমার কাছে 4টা ফুটবল আছে, ধরো তোমার কাছে চারটা ফুটবল আছে, তুমি চারটা ফুটবল কে ডিফারেন্ট 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 সাইড থেকে একই সাথে একই সময় মাঝখানের দিকে শুট করলে, একই সময় মাঝখানের দিকে শুট করলা, বলো কি হবে? যদি একই সময় মাঝখানের দিকে শুট করো তাহলে কি হবে বলো? তাহলে তারা কোলাইড করবে, তাহলে তারা কি করবে? কোলাইড করবে। ধরো এখানের মধ্যে এখন ফুটবলের পরিবর্তে কি আছে? ফুটবলের পরিবর্তে আছে হচ্ছে মার্বেল। এখন তুমি যদি চারটাকে মাঝখানের দিকে ধাক্কা দাও তাহলে তাদের কোলিশন না হওয়ারও চান্সেস আছে, তাদের কোলিশন না হওয়ারও চান্সেস আছে। এখন মলিকিউল, সরি, মার্বেল আর ফুটবলের মধ্যে পার্থক্যটা কি? মার্বেল আর ফুটবলের মধ্যে পার্থক্য হচ্ছে সারফেস এরিয়া। ফুটবলের সারফেস এরিয়া বেশি, এই কারণে ফুটবলে কলিশন বেশি, ফুটবলে কলিশন যেহেতু বেশি, তোমার রিঅ্যাকশন প্রোডাক্টও বেশি। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার মার্বেল, মার্বেলের সারফেস এরিয়া কম, সারফেস এরিয়া কম হওয়ার কারণে রিঅ্যাকশন কম, রিঅ্যাকশন কম হওয়ার কারণে কি হবে? রিঅ্যাকশন কম হওয়ার কারণে সরি, মার্বেলের সারফেস এরিয়া কম, সারফেস এরিয়া কম হওয়ার কারণে কলিশন কম হয়েছে, কলিশন কম হলে রিঅ্যাকশন কম হয়, রিঅ্যাকশন কম হওয়া মানে কি রেট অফ রিঅ্যাকশন কম হওয়া। বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। এখন তুমি ফুটবল আর মার্বেল এগুলোর তুলনায় এগুলোর জায়গায় তুমি গ্যাস মলিকুল চিন্তা করো, রিঅ্যাক্টেন্ট মলিকুল গুলো চিন্তা করো। তো রিঅ্যাক্টেন্ট মলিকুল গুলো কখন কলেক্ট করতে পারবে? যখন তাদের সারফেস এরিয়া ফুটবলের মতন বড়। আর কখন কলেক্ট করতে তাদের কষ্ট হবে? যখন তাদের সারফেস এরিয়া মার্বেলের মতো ছোট। তো সারফেস এরিয়া যত বেশি হবে রিঅ্যাক্টেন্ট মলিকুলের কাছে কলিশন করা তত সহজ হবে, রিঅ্যাকশন মলিকুল যত বেশি কলিশন করবে তত বেশি প্রোডাক্ট তৈরি হবে, রিঅ্যাকশন তত ফাস্ট হবে। এরপরে যে ফ্যাক্টরটা আছে যেটা হচ্ছে নেচার অফ রিঅ্যাক্টেন্ট। মোটমাট কথা হচ্ছে এক এক রিঅ্যাক্টেন্টের সাথে ভালো রিঅ্যাক্ট করে। যেমন ধর আমাদের তেল পানি একজন আরেকজনের সাথে ভালো রিঅ্যাক্ট করে না। ঠিক আছে, তো এক এক রিঅ্যাক্টেন্ট রিঅ্যাক্টেন্টের সাথে ভালো, মানে এক এক রিঅ্যাক্টেন্টের সাথে বেশি ভালো রিঅ্যাকশন দেখাতে পারে। তো এটাই হচ্ছে তোমার নেচার অফ রিঅ্যাক্টেন্ট, নেচার অফ রিঅ্যাক্টেন্টের উপর ভিত্তি করেও তোমার কিন্তু রেট অফ রিঅ্যাকশন ভ্যারি করতে পারে। এরপর হচ্ছে প্রেজেন্স অফ লাইট। তো দেখো আমাদের কিন্তু একটা প্রসেস পড়া আছে, ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস কিন্তু দিনেও হয় রাতেও হয়। ঠিক আছে, যখন ফটোসিনথেসিস দিনে হয়, তখন লাইটের প্রেজেন্স হয়, যখন ফটোসিনথেসিস রাতে হয় তখন লাইটের অ্যাবসেন্স হয়। তো কোন সময় ফটোসিনথেসিস বেশি হবে? ফটোসিনথেসিস বেশি হবে দিনে, ফটোসিনথেসিস বেশি হবে দিনে বিকজ অফ প্রেজেন্স অফ লাইট। তো লাইটের প্রেজেন্সটা কি করে? লাইটের প্রেজেন্সটা আমাদের রিঅ্যাকশন বাড়াইতেছে, ফটোসিনথেসিসের ক্ষেত্রে রিঅ্যাকশন বাড়ানো মানে রেট অফ রিঅ্যাকশন বাড়াইতেছে। বুঝা গেছে? তাহলে তোমার এখানের মধ্যে টেম্পারেচার থেকে প্রেজেন্স অফ লাইট এগুলো কিভাবে আমাদের রেট অফ রিঅ্যাকশনকে ইনফ্লুয়েন্স করতেছে এগুলো বুঝছো? আশা করি বুঝছো। আসো, আজকে ক্লাস এতটুকুই।